কঠোর বার্তাগুলো ছড়িয়ে দিল। অ্যাসেম্বলির মধ্য দিয়ে যেন সকল শুভ বার্তা চারদিকে ছড়িয়ে পড়ে। এই সম্মেলনের বিশেষ প্রত্যেকের কাছে একটা আদর্শ থাকে, তার একটা নির্দিষ্ট। মাননীয় সম্মানীয় অতিথিদের মাধ্যমে একটি প্রস্তাব করছি, বিধানসভার যে শূন্য পদগুলো খালি আছে সেগুলো না, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হলো আমাদের মূল লক্ষ্য। সবাইকে ইংরেজি নতুন বছর নিয়ে যাওয়াই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। আমাদের বিধানসভার অফিস পরিচালনার ক্ষেত্রে সকলকে আরো মুখ্য সূচক বিধানসভা পরিচালনার মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারি কর্মচারীদের নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। অসংখ্য ধন্যবাদ। আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল স্তরে এমপ্লয়ি, আপনারা আমরা যখন বিধানসভা চলে তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং পুরো বছরটাই এই বিধানসভার ভিতর থেকে কাজ করেন। আপনারা কি রিয়েলাইজ করেন যে আমরা যারা বিধানসভাতে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা হয় বা অনেকগুলো স্কিম, অনেকগুলো যোজনা নিয়ে আমরা উত্থাপন করি, সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কিনা, অর্থাৎ আপনাদের এই দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিভঙ্গিতে রাজ্যের পরিবর্তন হলো কিনা। আপনারা তো এখানে অনেক পুরনো কর্মচারীরা রয়েছেন যারা এই বিধানসভাতে নিজেদের জীবনের 30 বছর, 25 বছর, 20 বছর দিয়েছেন। তো এখানে যে সরকার পরিবর্তন হলো, 2018 সালে একটা নতুন সরকার আসলো, নতুন সরকারের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে পদার্পণ করলো এই বিধানসভাতে। এখানে অনেকগুলো তাদের মত অভিমত তারা ব্যক্ত করে, সেগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে কিনা আপনারা কি রিয়েলাইজ করেন? সেগুলো নিয়ে আর কোনো সময় আপনাদের মধ্যে আলোচনা হয় কিনা, যাহা আমরা যাদেরকে দেখছি আজকের বিধানসভায় সত্যি এগুলো পরিবর্তন হয়েছে। দেখুন, আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। আমি এই যে আজ সাধারণ একজন নাগরিক হিসাবে, যে মন্ত্রী নয়, আপনারা যেহেতু এখানে এমপ্লয়ি যারা রয়েছেন, আপনাদের নিজেদের একান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের অনেক সমস্যা নিয়েও আলোচনা হবে, সেগুলোকে কি করে সমাধান করা হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি যদি সাধারণ নাগরিক হিসাবে বলি, আমার বাড়ি ধর্মনগর, আমি ধর্মনগর থেকে আসি। আমার সঙ্গে আরেকজন আছেন বিশ্ববন্ধুদা, আপনাদের অধ্যক্ষ যিনি আছেন, তিনিও সেটা রিয়েলাইজ করেন, আমিও সেটা রিয়েলাইজ করি। হ্যাঁ, রাজ্যের পরিবর্তন হয়েছে। ত্রিপুরা রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 51 বছর পার করেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়েছে। এই 78 বছর তো আমি বলতে পারবো না, আমার বয়স প্রায় 50 ছুঁই। আমি আমার জীবনের 40 বছর আগরতলাতে আসি, সেই ছোটবেলার থেকে। আমি যদি এই 40 বছরের সঙ্গে কম্পেয়ার করি, এই 6-7 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, বদলাও আমি দেখি। যেখানে আমি 5 ঘন্টায় ধর্মনগর থেকে আগরতলা আসতাম, আজ 2.5 ঘন্টায় চলে আসি। এটা আমার জীবনের পরিবর্তন হয়েছে। আগরতলা আমাদের জন্য খুব দূর ছিল। কৈলাসহর, ধর্মনগর, ধলাই জেলার মানুষ, আমাদের অধিক সংখ্যক ছেলেমেয়েরা শিলচরে পড়াশোনা করেছে, কারণ আগরতলা আসাটা আমাদের জন্য খুব কষ্ট করছিল। আজ কিন্তু আমরা আগরতলা আসাটা এত সহজে আমরা 2 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাই। আমাদের অনেকেই আছেন আগরতলা শহরে বসবাস করেন, যারা পড়াশোনা করেছেন কলকাতাতে। আমি জানি আমাদের বিশ্বদেও কলকাতাতে পড়াশোনা করেছেন। এই কলকাতা যাওয়ার জন্য আমাদের আগরতলা শহর, ধর্মনগর শহর, সাবরুম, উদয়পুর থেকে বাসে চেপেই তারা যেতেন গুয়াহাটিতে গিয়ে 8-10 ঘন্টা বসে থাকতেন। সেখান থেকে বিভিন্ন ট্রেনে, দূরপাল্লার ট্রেনে তারা দিল্লি, মুম্বাই যেতেন। আজ দেখুন, আগরতলা শহর থেকে 18খানা রেল ভারতবর্ষের বিভিন্ন শহরে যায়। আজ এটা পরিবর্তন হয়েছে। আমাদের নতুন প্রজন্ম, আমরা এইগুলো কিন্তু 8-10 বছরের পরিবর্তন। আজ কিন্তু আমাদের নতুন প্রজন্ম যখন আগরতলা থেকে তারা ব্যাঙ্গালোর পড়তে যায় বা দিল্লিতে যায়, মুম্বাই যায়, আজকে কিন্তু গুয়াহাটির দিকে ট্রেন ধরতে হয় না। আজ আগরতলা স্টেশনে গিয়েই আমরা যেতে পারি। এগুলো আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। আগরতলা স্মার্ট সিটি। আমি আগরতলাতে 2016 সালে আমার মনে আছে, যখন রথ হচ্ছিল, আমাদের জগন্নাথ বাড়ির রথ হয় এবং আমাদের ইস্কন মন্দিরের একটা বড় রথ হয়। ইস্কনের সঙ্গে আমার যাতায়াত আছে, আমি যাই সেখানে। তো 2016 সালে রথ হবে, এখানে গুরুজি কনফারেন্স হলের সামনে 6 দিন জল ভর্তি, 6 দিন জল ছিল, পুরো শহরটা জলে ডুবে আছে। সেখানে রথ রাখা যায়নি। ওই রথটাকে অন্যত্র রেখে ওই বছর রথটা করতে হয়েছে, কারণ রথ টেনে এনে গুরুজি কনফারেন্স হলের সামনে রথ রাখা হতো। 6 দিন জলে ডুবেছিল। আজকেও পত্রিকার পাতায় লেখা হয় জল জমাট থাকে, কিন্তু সেটা লেখা হয় না। ওই তখনকার 6 দিন ছিল, আজকে 6 ঘন্টায় জল নিকাশ হয়। আজ আগরতলা শহরের এহেন কোনো জায়গা নেই যেখানে 6 ঘন্টার বেশি জল থাকে। 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যায়। কিন্তু আগরতলা শহরে 6 দিন লাগাতার জল জমেছিল। এটা আগরতলা শহর পরিবর্তন হয়েছে। আমরা সামাজিক ভাতা দেই। আমরা আমাদের এই সরকার আসার পর আমরা
দেখেছি এই আজকের এই 60 বছরের পরিবর্তন যদি দেখি, আমাদের এই যে আমরা 35,000-এরও বেশি দিব্যাঙ্গ যাদেরকে ভাতা দিয়েছি, ইতিমধ্যে আমরা পত্রিকাতে অ্যাড দিয়েছি যে আরো যারা রয়েছেন 60%-এর উপরে যারা দিব্যাঙ্গ, তাদেরকে একসঙ্গে একদিনে আমরা 18-19 তারিখে আস্তাবল ময়দানে সকলকে দিয়ে দেব। আজ কিন্তু মানুষকে লাইন দিতে হয় না। আজ ইউআইডি কার্ড যাদেরকে দেওয়া হয়, 40,000-এর বেশি দিব্যাঙ্গদেরকে ইউআইডি কার্ড দেওয়া হয়েছে। আর সেই সংখ্যাটা কিন্তু কম নয়। আমাদের রাজ্যে প্রায় 70,000 যারা দিব্যাঙ্গ রয়েছে, তার মধ্যে 40,000 ইউআইডি কার্ড দেওয়া হয়েছে, 35,000-এর বেশি যারা ভাতা পাচ্ছে। তো আজ এগুলো দেখুন অনেক পরিবর্তন হয়েছে। এগুলো আজ আমরা সেগুলো রিয়েলাইজ করি কিনা। এর জন্যই বলছি যে আপনারা তো বিধানসভা যখন চলে, এই 4 দিন 5 দিন বিধানসভায় আপনারা সহযোগিতা করেন, আপনারা প্রতি বছর পুরো বছরটাই এগুলো নিয়ে কাজ করেন, কিন্তু আমরা যেগুলো সেখানে উত্থাপন করি, আমরা যেগুলো কথা বলি, সেগুলো আসলে বাস্তবে রূপ পাচ্ছে কিনা সেটা আপনারা বোঝেন কিনা। আমরা দেখবেন তখনই একটা রাজ্যের অগ্রগতি বা রাজ্যের উন্নয়ন তখনই বোঝা যায় যখন তার আমদানি এবং রপ্তানি নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা বুঝবো সেই রাজ্য অগ্রগতি করছে কিনা, সেই দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে কিনা। দেখবেন আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরে আমাদের রাজ্যে শুধু আমরা ইম্পোর্ট করতাম 400 কোটি টাকার, এক্সপোর্ট ছিল মাত্র আমরা 6.5 কোটি টাকার থেকে 7 কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম। আমাদের এই যে উৎপাদন সীমিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে গত ফাইন্যান্সিয়াল 250 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে। এর মানে কোনো না কোনো জায়গায় আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে, সেটা হ্যান্ডিক্যাপ্ট হোক, এগ্রিকালচার হোক, ইন্ডাস্ট্রি সেক্টর হোক, বিভিন্ন সেক্টরে উৎপাদন ক্ষমতা বেড়েছে। তার জন্য আজ আমরা রপ্তানি করতে পারছি। অর্থাৎ আমরা রপ্তানি আজ 250 কোটি টাকাতে দাঁড়িয়েছে, যেখানে 6 কোটি 7 কোটি টাকা ছিল আমাদের রাজ্যের। এগুলোতে বোঝা যায় যে রাজ্যের আর্থিকভাবে উন্নতির দিকে এগোচ্ছে। আজ গ্রামীণ এলাকাতে দেখবেন মহিলারা, একটা সময় আমরা দেখতাম গ্রামীণ মহিলারা যখন চাষবাসের সময় আসতো, তখন নিজেদের সোনা গয়না বন্ধক দিয়ে সুদি টাকা নিত। এক ধরনের ব্যবসায়ী লোক ছিল যারা সুদি ধার টাকা দিত মানুষকে, সেই টাকা দিয়ে সুদ নিত। আজকে কিন্তু আর সুদি টাকা দিতে হয় না, কারণ 50,000-এরও বেশি সেলফ হেল্প গ্রুপ। এটা কিন্তু শুধু গল্প নয়, 50,000-এরও বেশি এই গ্রুপ, যেখানে 10 জন করে মহিলা রয়েছে। এবং আমাদের এই সরকার আসার পর প্রায় 1500 কোটি টাকারও বেশি বিভিন্ন ব্যাংক থেকে তাদেরকে দেওয়া হয়েছে। ভিসি এবং আমাদের রতনদা রয়েছেন, উনি আমি দেখছি লিখছেন ডিটেলস, কাগজ নিয়ে উনি বলবেন, তথ্য নিয়ে বলবেন। আমাদের রাজ্যে প্রায় ভিলেজ এবং ভিসি নিয়ে 1200-র মতো 1800 কোটি টাকার কাছাকাছি এই স্বাবলম্বী গ্রুপগুলোকে তার অর্থ দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে। ভাবুন, প্রত্যেক গ্রামে 1.5 কোটি টাকা প্রত্যেক মহিলারা, ওই গ্রামের যারা গ্রুপ রয়েছে, কোনো হয়তো গ্রামে বেশি দেওয়া হয়েছে, 2 কোটি টাকা দেওয়া হয়েছে, কোনো গ্রামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা এভারেজ যদি দেখি 1.5 কোটি টাকা ওই গ্রামের মহিলাদের কাছে পৌঁছেছে। 50,000-এরও বেশি মহিলা রয়েছে, যা ওই উৎপাদন বললাম না, এক্সপোর্ট রেশিও বেড়েছে এর জন্য। 50,000-এরও বেশি মহিলা রয়েছে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করে আমাদের রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে। আজ এগুলো অনেক পরিবর্তন হয়েছে, সেগুলো আমাদেরও রিয়েলাইজ করতে হবে। আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আপনাদের সরকারি চাকরি নিয়ে আমি সেই তথ্য বলছি না। সরকারি চাকরি নিয়ে অনেক সময় আমরা পত্রিকাতে বলি যে সবচেয়ে সরকারি চাকরি কোথায় হয়েছে। আমাদের এই সরকার আসার পর 1700 ইপিএসসির মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা চাকরিতে যোগ দিয়েছে। টেটের মাধ্যমে 6000-এর কাছাকাছি টেটের মাধ্যমে যোগ দিয়েছে। 5000-এর উপরে অশিক্ষক পদে বিভিন্ন দপ্তরে যোগ দিয়েছে। আপনারা জানেন গ্রুপ ডি-তে ইতিমধ্যে 2000-এর উপরে চাকরিতে যোগ দিয়েছে। প্রায় 2000-এর কাছাকাছি গ্রুপ সি-তে যোগ দিয়েছে। পুলিশের কনস্টেবল, এসআই মিলে 1000-এর উপরে যোগ দিয়েছে। আজকে রাজ্যের পরিবর্তন হওয়ার কারণে অনেকগুলো বিভিন্ন কোম্পানি এসে গিগ ওয়ার্কার, প্রায় 2500-এর বেশি গিগ ওয়ার্কাররা কাজ করছে। বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবে প্রায় 6000-এর বেশি কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা রয়েছে। আজ রাজ্যের যদি আমরা দেখি, আমাদের রাজ্যের যে আগে যেটা ছিল কাজ নেই, সেখান থেকেও বেরিয়ে এসছে। আজ কিন্তু আমাদের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, অনেকগুলো কথা বললাম আপনাদেরকে। আমাদের রাজ্যে এগোচ্ছে, আর গোটা দেশ অনেক এগোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বিকশিত ভারত 2047 সাল যখন পূর্ণ হবে, তখন আমরা একটা বিকশিত ভারত, অর্থাৎ কবি বলতেন যে কথাটা, আপনারা বিভিন্ন যারা গান তারা বলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই দিশাতে এগোচ্ছে। দেখবেন আমাদের দেশে যে সমস্ত ভ্যাকসিন, এই টিটেনাস ভ্যাকসিন বিদেশে তৈরি হয়েছে, আমেরিকাতে 1957-এ তৈরি হয়েছে, আমাদের ভারতে 1980-তে এসেছে। প্রায় 30 বছর পর আমাদের ভারতে এসেছে টিটেনাস ভ্যাকসিন হোক, পোলিও ভ্যাকসিন হোক, এই ধরনের জীবনদায়ী ওষুধগুলো 20 বছর 30 বছর পর ভারতে এসেছে। এর আগের বছরে কত ছিল? 1,444,000 টাকা।
তাহলে বেড়ে গেছে ৭৭,০০০ টাকা পার ইয়ারে বেড়ে গেছে এক একজনের আয়। আর আমাদের সকলের সম্পদ কত ছিল? কত ১৭-১৮-তে ৪৩,৭১৬ কোটি টাকা। এই রাজ্যে যত মানুষের ইনকাম, যত যার থেকে গাভী চাষ করে যদি আয় হয়, ধান চাষ করে যদি আয় হয়, শিল্পের থেকে যদি আয় হয়, সবটা মিলে আমাদের জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের বর্তমানে আগে ছিল ৪৩,৭১৬ কোটি টাকা, এখন হলো ৯১,২২২ টাকা। কত পরিমাণ সম্পদ বেড়েছে, সব কিছু থেকে সম্পদ বেড়েছে। সম্পদ এই জায়গায় দাঁড়িয়েছে। এবং কেন বলছি রাষ্ট্র, আপনাদের অনেকের জানা নাই, আপনাদের জানবেন, এখানে আপনাদের শেখার মতো নাই। অনেকে সমাজতন্ত্র বলে, অন্যান্য অনেক কিছু বলে। রাষ্ট্রবাদের উপরে কোনো বাদ নেই। দেশ থাকলে তোমার এক্সিস্টেন্স থাকবে, দেশ না থাকলে তোমার এক্সিস্টেন্স নাই। এটা হলো মূল কথা আমার মনে হয়। যাই হোক, অন্যান্য জিনিস ভালো লেগেছেন, এটা আমারও বক্তব্য। আমি বক্তব্য সংক্ষেপে বলব। এটা আমাদের দেশের মধ্যে বিধানসভা এবং লোকসভা, পার্লামেন্ট যেটাকে বলে, আমরা অ্যাসেম্বলি যেটা বলি, এটা গণতন্ত্রের পীঠস্থান, অর্থাৎ গণতন্ত্রের মন্দির বলে। এই ডিপার্টমেন্ট, আমি যদি অ্যাসেম্বলিকে একটা ডিপার্টমেন্ট বলি, অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, এটার সাথে অন্য কোনো কর্মচারী সংগঠনে কম্পারিজন করা যায় না। এটা একটু ব্যতিক্রমী। এবং আপনারা বহু বছর ধরে এখানে কাজ করছেন, অনেকে নতুন আবার আসছেন। আমাদের রাজ্যে, আমাদের যখন পূর্ণাঙ্গ রাজ্য হয়, সে সময় আমাদের বাজেট ছিল, রাজ্যের পুরো রাজ্যের বাজেট ছিল ৬৩ কোটি। আজকে আমাদের বাজেট ২৭,০০০ কোটি। ৬৩ কোটি টাকা দিয়ে ওই সময় রাজ্য চলত, আর এখন ২৭,০০০ কোটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের মন্ত্রী টিঙ্কুও ঠিক বলেছেন, ব্যাপক পরিবর্তন। আমি প্রায় ৩৩ বছর ধরে বিধানসভায়, ৩২ বছর ধরে বিধানসভা আছি। অনেকে সমাজতন্ত্র বলে, অন্যান্য অনেক কিছু বলে। রাষ্ট্রবাদের উপরে কোনো বাদ নেই। দেশ থাকলে তোমার এক্সিস্টেন্স থাকবে, দেশ না থাকলে তোমার এক্সিস্টেন্স নাই। এটা হলো মূল কথা আমার মনে হয়। যাই হোক, অন্যান্য জিনিস ভালো লেগেছেন, এটা আমারও বক্তব্য। আমি বক্তব্য সংক্ষেপে বলব। এটা আমাদের দেশের মধ্যে বিধানসভা এবং লোকসভা, পার্লামেন্ট যেটাকে বলে, আমরা অ্যাসেম্বলি যেটা বলি, এটা গণতন্ত্রের পীঠস্থান, অর্থাৎ গণতন্ত্রের মন্দির বলে। এই ডিপার্টমেন্ট, আমি যদি অ্যাসেম্বলিকে একটা ডিপার্টমেন্ট বলি, অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, এটার সাথে অন্য কোনো কর্মচারী সংগঠনে কম্পারিজন করা যায় না। এটা একটু ব্যতিক্রমী। এবং আপনারা বহু বছর ধরে এখানে কাজ করছেন, অনেকে নতুন আবার আসছেন। আমাদের রাজ্যে, আমাদের যখন পূর্ণাঙ্গ রাজ্য হয়, সে সময় আমাদের বাজেট ছিল, রাজ্যের পুরো রাজ্যের বাজেট ছিল ৬৩ কোটি। আজকে আমাদের বাজেট ২৭,০০০ কোটি। ৬৩ কোটি টাকা দিয়ে ওই সময় রাজ্য চলত, আর এখন ২৭,০০০ কোটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের মন্ত্রী টিঙ্কুও ঠিক বলেছেন, ব্যাপক পরিবর্তন। আমি প্রায় ৩৩ বছর ধরে বিধানসভায়, 32 বছর ধরে বিধানসভা আছি।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.